মূলত এটাই। তো এই অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে দূর থেকে আসছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ। কিছু বিষয় না বললেই নয়, যে কারণে আমার আসলে দিল চাচ্ছিল আপনাদের সাথে একটু কথা বলার জন্য। এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনলে খুবই ভালো হয়, কারণ এর দ্বারা সময় হয়ে গেছে, দোয়া হয়ে যাবে খুব শীঘ্রই। আমি অল্প সময় কথা বলবো। প্রথমত হচ্ছে, ইউরোপ হচ্ছে বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তানিদের জন্য একটা স্বপ্ন, বিশাল বড় একটা স্বপ্ন। কারণ আমাদের মনে হয় ইউরোপ যেতে পারলে এমন কিছু করতে পারবে। ইউরোপের জিন্দিগি যারা যাপন করতেছে, তাদের লাইফস্টাইল ফেসবুকে আমরা দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদের এরকম মনে হয় যে তারা খুব হ্যাপি আছে, আমি ওরকম যাবো, আমি ওরকম টাকা ইনকাম করবো, হ্যাপি হবো, এই একটা চিন্তা ভাবনা আমাদের জানাবে ঢুকে গেছে। এই জন্য যারা একবার ইউরোপের কথা চিন্তা করেন, সমস্ত কাজকর্ম তারা বাদ দিয়ে দেয়। বাংলাদেশে এই জিনিসটা হয় কিনা ভাই একটু খেয়াল করে শুনে, আমি অল্প সময় 2 মিনিট কথা বলবো প্লিজ। তো আমাদের আসলে এই জিনিসটা বেশি হয়। আমার অফিস কিংবা আমার যে সকল এজেন্টরা কাজ করেন, তারা কেউ উপস্থিত নেই, কারণ নেপালে আমি একা আসছি। তো তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে ভাই, ইউরোপের জন্য আপনারা যে ফাইলগুলো নেবেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের জিন্দেগির সাথে বিশাল বড় বড় একটা করে পরিবার জুড়ে আছে। কারো যেন কোনো একটা অফিস, চাকরি, ব্যবসা, কৃষি কাজ যাই করুক না কেন, কোনো কিছু যেন বন্ধ না থাকে। কারণ ইউরোপের ব্যাপারটা হচ্ছে এরকম, 50-50 চান্স, আপনার ভিসা হইতে পারে না হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না যে ভাই আপনার 100% ভিসা করে দিতে পারবে, কেউ বলতে পারবে না যে 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে আপনার কাজ করে দিতে পারবে, কোনো গ্যারান্টি নেই। এই জিনিসটা এখন যারা বাংলাদেশ থেকে আপনারা চলে আসছেন, আপনাদের জায়গা কিন্তু ঢুকে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের বুঝ চলে আসছে যে আসলে ইউরোপের ভিসার কোনো গ্যারান্টি নাই এবং কোনো এজেন্সি ভিসা আমাকে 100% দিতে পারবে না। এটা সম্পূর্ণ আমার রিজিক বিশ্বাস করি তো আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আমরা, হ্যাঁ। তো এটা সম্পূর্ণ রিজিক। তো যে সকল এজেন্সি বা লোকজনে এখন বর্তমানে বাংলাদেশে বলে যে তোমার 100% ভিসা করে দিব, এই দেশের ভিসা হচ্ছে 100% ভিসা করে দিব, এরকম বলে সেই ক্লায়েন্ট গুলো ওই অফিস থেকে চলে যায়, বলে যে না এই লোক পাগল হয়েছে। কারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সত্য জিনিসটাকে জানতে পারছে। একটা সময় ছিল গোপন করে মানুষকে কাজ না করে অনেক কিছু বলে দীর্ঘ সময় 4-5 বছর 10 বছর ওয়েট করার মতো একটা সুযোগ ছিল মানুষের। কিন্তু বর্তমানে ফেসবুক বলেন, হ্যাঁ, ইউটিউব বলেন, এগুলোর জরিয়ে মানুষের লাইনগুলো বন্ধ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে ইউরোপ হচ্ছে মানুষের স্বপ্ন এবং ইউরোপ মানে ধৈর্য। একটা কথা সবাই যারা আছে যে ইউরোপ মানে ধৈর্য, আসলে ইউরোপ মানে ধৈর্য, বিশাল ধৈর্যের পরীক্ষা এটা। কারণ যারা মিডল ইস্টে যায়, মিডল ইস্টে ভিসাগুলো কিনতে পাওয়া যায়। সৌদি আরবে একটা কোম্পানিতে 100 লোক লাগবে, ওই ভিসাগুলো কিনে আনা যায়, হ্যাঁ। আনার পরে যে কারো পাসপোর্ট অ্যাড করে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু ইউরোপে সিস্টেম নেই। ইউরোপে কোম্পানির উপরে 50% ভিসা নির্ভর করে। খেয়াল করে শুনি, ইউরোপের যে কোনো কান্ট্রির 50% ভিসা ডিপেন্ড করে তার কোম্পানির উপরে, আর বাকি 50% এমবেসির উপরে। এখন এমবেসি যদি মনে করে কোম্পানি সই হওয়ার পরেও যে তাকে ভিসা দিব না, আমার মনে হচ্ছে তাকে সন্দেহ হচ্ছে, সে গিয়ে থাকবে না, কিংবা তাকে দক্ষ কর্মী মনে হয়নি, তো সেই ক্ষেত্রে ভিসা রিফিউজ হইতেও পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কিছু দুর্বল কিছু কোম্পানি আছে যেগুলো থেকে পারমিট পেয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ি। আমরা বেশ কিছু কোম্পানির নাম আমরা অনেকেই জানি, যে সমস্ত কোম্পানিতে সাবমিশন করার পরে অনেকেই ফাইল উইথড্র করে দেশে চলে যাচ্ছে। তাদের সিচুয়েশন আমরা খুব ভালো করে জানি। আসলে ভাই এই কাজে আমরা কোনো এজেন্সি বা কাউকে দোষারোপ করে লাভ নেই। আমিও তো একটা এজেন্সি, আমি তো জানি বাস্তবতা কি। এইখানে যেটা হয়, মানে আমি একটু খোলাসা করে বলার চেষ্টা করতেছি, এখানে যেটা হয়, বাংলাদেশি ক্লায়েন্ট যারা থাকি আমরা, তারা এজেন্সিকে এত পরিমাণে প্রেসার ক্রিয়েট করি যে ভাই অমুকে চলে গেল, আমি কেন যাচ্ছি না, ভাই অমুকে হয়ে গেলে আমার করে হচ্ছে না, আমার করে দেরি হচ্ছে। এই প্রেসারটা তারা না নিতে পেরে এমন কিছু কাজ করে বসে, যেটা ফলাফল আসলে খুব খারাপ। এটা বাস্তবতা আমাদের মানতে হবে। আর 2 নম্বর পয়েন্ট আবার যেটা, সেটা হচ্ছে ইউরোপের সবচাইতে ভিসা বেশি গত 2019 সাল থেকে এই পর্যন্ত ক্রোয়েশিয়া বেশি সাকসেস আলহামদুলিল্লাহ। কারণ অন্য কোন দেশে এমবেসি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্য কোন সুযোগ সুবিধা এতটা দেখা যায়নি বাংলাদেশের জন্য। আমরা নেপালে কাজ করি, ইন্ডিয়াতে কাজ করি, তাদের কাছে অনেক সুবিধা। কারণ তাদের এমবেসির জটিলতা নাই, তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয় না, তাদের পারমিট গুলো দ্রুত দেয়।
আর তারা দক্ষ কর্মী হওয়ার কারণে কোম্পানি থেকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের টাকা বেশি হয়ে যায়, যাই হোক সেটা ভিন্ন কথা। তো এটা হচ্ছে একটা বিষয়। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি যারা, আমরা ইউরোপের যে কোনো দেশেই যাই না কেন, আজকে আমি ক্রোয়েশিয়া যাইতে পারি, কালকে আমি ইতালি চলে যাই। হ্যাঁ, আজকে আমাকে যদি আমার এজেন্সি ইতালি পাঠাইতে পারে, কালকে আমি যাবো ফ্রান্সে, আর ফ্রান্সে যদি পাঠাইতে পারে তাহলে পর্তুগাল। মানে এমন হয়েছে, আমেরিকাতে পাঠাইলে বলবে যে আমি কানাডা যাবো, কানাডাতে পাঠাইলে বলবে আমেরিকা যাবো। কারণ আমরা কোনো জায়গায় স্থির না, এটার একটাই কারণ আমরা কোনো দক্ষ কর্মী না, আমরা কাজ জানি না, আমরা কাজকে খুব ভয় পাই। বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে কাজ না জানা এবং ভিগে যাওয়া। এই দুইটা কারণে আমরা ছোটখাটো এজেন্সি যারা আছে বাংলাদেশে যে নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি, তাদের এরকম হালত হয়েছে, এমন কোন এজেন্সি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের বড় বড় অ্যামাউন্টের কোনো লস হয়নি। একমাত্র কারণ হচ্ছে লোকজন ভেগে যাওয়া এবং কোম্পানিতে না পৌঁছানো। এমন হচ্ছে যে এয়ারপোর্ট থেকেই চলে যাচ্ছে, কোম্পানি দিয়েই পৌঁছাচ্ছে না। তাহলে ওই কোম্পানি কিভাবে বাংলাদেশিদেরকে বিশ্বাস করবে বলো? আমাদের যে সুযোগ সুবিধাগুলো এটা আমরা নিজেরাই নষ্ট করতেছি, ঠিক কিনা? ঠিক। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট গেল। 4th নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে অনেক এজেন্সি এরকম সিস্টেম চালু করে ফেলছে যে ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার এবং টিকেটের মধ্যবর্তী যে 10-15 দিন সময় পাওয়া যায়, প্রত্যেকটা ক্লায়েন্টকে তারা চাচ্ছে যে কিভাবে ট্রেন আপ করিয়ে তারপরে বাইরে পাঠানো যায়। অন্তত যারা আমরা স্টুডেন্ট আছি, আমার এরকম হয়েছে কিছু জায়গায় আমি ফ্লাইট দিচ্ছি ক্রোয়েশিয়াতে, যাওয়ার পরে কোম্পানি জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো, বলতেছে আই এম স্টুডেন্ট, আই ডোন্ট নো হাউ টু ওয়ার্ক। তো তাকে দিয়ে কি আশা করবে কোম্পানি বলে? তো এই জন্য প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা এজেন্সি চাচ্ছে যে কিভাবে এদেরকে ট্রেন আপ করিয়ে ফ্লাইট দেওয়া যায়, যাতে যাওয়ার পরে অন্তত কাজটা ধরতে পারে যে হ্যাঁ এই কাজটা আমি পারি, শুরু করতে পারি। এটা একটা বিষয়। 4th যে পয়েন্টের কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের ম্যান পাওয়ার, টিকেট, ভিসার জটিলতা। আজকে ক্রোয়েশিয়ার জন্য আমরা নেপালে আসছি, এর আগে কখনো আসতে হয়নি কারো, এইবার প্রথম। এর আগে ইন্ডিয়া, হ্যাঁ, এটার জন্য আমাদের 3 থেকে 4 মাস লম্বা সময় অপেক্ষা করে এই ভিসাগুলো নিতে হচ্ছে। কিন্তু আমরা যদি সচেতন হইতাম, হ্যাঁ, আমাদের যদি প্রশাসন সচেতন হইতো, বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার এখন বেকারদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো আমরা যদি আরেকটু সচেতন হইতাম, যদি আমাদের অপরচুনিটি গুলো আমরা বুঝতে চেষ্টা করতাম, তাহলে আজকে ক্রোয়েশিয়ার বিএফএস বাংলাদেশে থাকবে। এবং অলরেডি একবার গিয়েছিল ক্রোয়েশিয়ার কনসুলার অফিসার যশোরের একজন এমপি, বিনাবাজারের মালিক, আপনারা হয়তো অনেকে জানেন। উনি বাংলাদেশের ধানমন্ডিতে কনসুলার অফিস করছিল 2020 সালে, করোনার মাঝখানে। ওইখান থেকে আমাদের কোম্পানি এই সুযোগটা নষ্ট করছি আমরা নিজেরা। রোমানিয়ার এমবাসি কিছুদিন আগে বাংলাদেশে আসতেছিল, সেটা নিয়ে আমরা অনেক কাছে কাহিনী করছি, এটা সবাই আমরা মোটামুটি জানি। তো এটা করার পরে এই লোকগুলোর জন্য এই অপরচুনিটি আমরা নষ্ট করে ফেলছি। মাল্টার এমবাসি বাংলাদেশে আসার পরে, হ্যাঁ, মানে ভিসা রেশিও কমিয়ে দিয়েছে, কারণ আমরা দক্ষ কর্মী দিতে পারি না। হাঙ্গেরি এমবাসি আসার পরে 3 মাস বন্ধ থাকে, 3 মাস খোলা থাকে, এরকম করে দিয়েছে। কসোভো এমবাসি আসার পরে শুধু বলতেছে আগামী মাসে খুলবে, আজকে 4 মাস আর খুলতেছে না। এগুলোর পিছনে প্রধান কারণ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে আমরা যে বাংলাদেশি এজেন্সি, এটা এজেন্সিরা যে লোকগুলো পাঠাচ্ছে এরা দক্ষ কর্মী এবং ভেঙে যায়, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কিছু অসাধু চক্র বাংলাদেশে আমাদের এই সুযোগগুলোকে নষ্ট করে দিচ্ছে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য, যেটা বাস্তব, আপনাদেরকে মানতে হবে, আমরা জানি। সেটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে যখনই কোনো কনসুলার অফিস বা কোনো এমবাসির বিএফএস এর কোনো সার্ভিস চালু হয়, সাথে সাথে সেখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এমন কিছু জটিলতা বেড়ে যায়, যেটার জন্য আমাদের জান প্রাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে, মানে এমন হয়ে যায় যে 2 মাসের কাজ আমরা 1 বছরে উঠে যেতে পারি না। এই যে বাস্তব চিত্রগুলা, এগুলার কারণে আজকে আমাদের এই ছোট্ট এই মাহফিলকে কেন্দ্র করে আমি বাংলাদেশ সরকারের কাছে ছোট্ট আকুল আবেদন করতেছি যে বাংলাদেশি মানুষ যারা, যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা ইউরোপে যাওয়ার কারণে বাংলাদেশের একটা মানুষের কারণে কমপক্ষে 10টা ফ্যামিলি, 10টা পরিবার উপকৃত হচ্ছে। আমার পরিবার, আমি ইউরোপে যেতে পারতেছি, আমার লাইফটা ঘুরে যাচ্ছে, কারণ আমার আয় দ্বারা আমার পরিবার চলতেছে, আমার বাবা মা শান্তিতে আছে। আজকে একটা বেকার ছেলে ফ্যামিলি কখনোই শান্তিতে থাকতে পারে না। আজকে আমার বৈদেশিক কর্মসংস্থানের কারণে
আমার পরিবার মাথা উঁচু করে বলতে পারতেছে আমার ছেলে ইউরোপ থাকে, মাসে 1 লাখ টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে। বাংলাদেশের এই সিচুয়েশন, এগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন করতেছি। আজকে আমাদের এখানে সময় টিভির একজন রিপোর্টার উপস্থিত হওয়ার কথা ছিলেন, তো উনি একটা কারণে আজকে আসতে পারেননি। আমি চাচ্ছিলাম ওনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দুইটা বিষয়। প্রথমত হচ্ছে বাংলাদেশ সরকার যেন আমাদের এই অপরচুনিটি গুলাকে সুন্দরভাবে নেওয়ার জন্য সাহায্য করে। এক নম্বর হচ্ছে এমবেসি গুলা, বিএফএস গুলা, বিএফএস এর সার্ভিস গুলা, অ্যাপয়েন্টমেন্ট গুলা, এই জটিল বিষয়গুলা, যেমন এখানে নেপালে আমরা কমপক্ষে 1000-এর উপরে লোক আছি। প্রত্যেকটা লোক নেপালে 4 মাস থাকা, খাওয়া এবং আনুষঙ্গিক মিলে কমপক্ষে সর্বনিম্ন 1 লাখ উপরে 2 লাখ টাকা এক একজনের খরচ আছে। আপনি হিসাব করে দেখেন 1000 লোকের কি পরিমাণ খরচ আছে। এই টাকাগুলা আমরা বাংলাদেশে খরচ করতে পারতাম। অনেকে আছে আমরা চাকরি বাকরি ব্যবসা ছেড়ে চলে আসছি, আজকে ওই ইনকাম গুলো আমাদের বন্ধ হয়ে গেছে। অনেকে এরকম আছে যে ফ্যামিলিতে 10টা টাকা দেওয়ার মতো কেউ নাই, সবকিছু ছেড়ে চলে আসছে, এটা থেকে ইনকাম সম্ভব না। এই সুযোগ সুবিধাগুলো আমরা পাইতাম যদি আমাদের এই সার্ভিসগুলো বাংলাদেশ সরকার আমাদের সুন্দরভাবে দিয়ে দিত। 2 নাম্বার হচ্ছে ম্যান পাওয়ার কার্ড। বিএমইটিতে বেশ কিছুদিন যাবত বিএমইটিতে বেশ কিছু ইনকোয়ারি শুরু হয়েছে, সবারই জানা দরকার, আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই আছে। সেটা হচ্ছে ইউরোপের যে ভিসাগুলো হয়, এই ইউরোপের ভিসাগুলা আসলে কোন এজেন্সি বা কোম্পানি থ্রুতেই হইতে হবে এমন না, যে কেউ হতে পারে। একটা কোম্পানিতে 5 জন লোক লাগবে, যে কর্মী কাজ করে বাংলাদেশে যদি 4-5 জন লোককে নিতে পারে, যদি কোম্পানি তার উপরে রাজি থাকে সে নিতে পারে। এখন সে যদি এভাবে 5 জন লোক যায়, তার কাছে কোনো ডিমান্ড লেটার থাকবে না। ক্রোয়েশিয়াতে বাংলাদেশের কোনো এমবাসি না থাকার কারণে সেখান থেকে অ্যাটাস্টেড করে কোনো ডিমান্ড লেটার পাঠাতে পারবে না। বিএমইটিতে ইনকোয়ারির জন্য কোনো ডকুমেন্ট শো করতে পারবে না, শুধু ডকুমেন্ট শো করতে পারবে কোম্পানির ওয়ার্ক পারমিট। কোম্পানির মালিক তো কথা বলতে চাইবে না কোনো বিএমইটি অফিসারের সাথে, বাস্তব চিত্র। কোম্পানির ওয়ার্ক পারমিট থাকবে, কন্ট্রাক্ট লেটার থাকবে, গ্যারান্টি লেটার থাকবে, অ্যাকোমোডেশন ডকুমেন্টস থাকবে, এর বাইরে কোনো ডকুমেন্টস তারা দিতে পারে না। এখন বাংলাদেশ সরকার যদি এই জিনিসটা বুঝে যে এইভাবে ইউরোপের প্রসেসটা হচ্ছে, যদিও প্রত্যেকটা কর্মকর্তা এই জিনিসগুলো জানে, জানার পরেও মানে আছে একটা বিষয়, যাই হোক, যদি এটা বোঝার চেষ্টা করে যে এইভাবে প্রসেসগুলো হয়, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। আজকে সার্বিয়ার অনেকগুলো ভিসা হওয়ার পরে লোকজন ফ্লাইট করতে পারতেছে না। গত 1 সপ্তাহ যাবত কমপক্ষে 30 জন আমাকে ভিসা কপি পাঠিয়েছে, আমাকে বলতেছে ভাই ভিসা হচ্ছে আজকে 3 মাস আমি ফ্লাইট করতে পারতেছি না, কারণ আমার ম্যান পাওয়ার দিচ্ছে না। এখন তারা কই যাবে? আসলে এই অপরচুনিটি গুলো তো নেপালে নাই, সমস্যাগুলো নেপালে নাই, এই সমস্যাগুলো ইন্ডিয়া নাই, পাকিস্তানে নাই, শ্রীলঙ্কাতে নাই। এই জন্য প্রত্যেকটা কোম্পানি বলতেছে যে আমরা নেপাল থেকে কর্মী আনতে চাই, তাদের প্রসেসগুলো সহজ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লোকেরা আমাদের কাজে লাগিয়ে দিতে পারি, কিন্তু আমরা সেটা পারতেছি না। ইন্ডিয়া থেকে সেম সিস্টেম করতে পারতেছি, কিন্তু আমরা করতে পারতেছি না। এর পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের প্রসেসিং সিস্টেমটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। আজকে ইন্ডিয়ার একটা ভিসা আমেরিকার ভিসা মতো হয়ে গেছে। বলেন, আমার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে মাত্র 2 মাস, এর ভিতরে এমবাসিতে জমা দিতে হয়, মিনিস্ট্রি থেকে বের হইতে 15 দিন চলে যায়, থাকে 1.5 মাস। এই 1.5 মাসের ভিতরে যদি আমি এজেন্সিকে জমা না দিতে পারি, আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল, আমার ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ। এজেন্সিকে বললেও সে টাকা ফেরত দিতে পারবে না, কারণ তার টাকাগুলো ইনভেস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি 1.5 মাসের মধ্যে ইন্ডিয়ান এমবাসির অ্যাপয়েন্টমেন্ট পাইতে আমার 2 মাস লাগতেছে। আমি কিভাবে ইন্ডিয়ান এমবাসির ভিসা করব? আর যদি আমি আগে কোন এজেন্সি আগে ইন্ডিয়ান ভিসা করে রাখে, আমি তার উপর রেগে যাই, কেন করলেন আমার ভিসা, আমার ইন্ডিয়ান ভিসা আমার ব্যাক চলে যাবে, কারণ আমার তো এখন পারমিট আসেনি। তাহলে বলেন এই দুইটা কাজের কোনটা একটার সাথে আরেকটা মিলতেছে না। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএমইটি থেকে যদি পদক্ষেপ নেওয়া যায় যে যেভাবে মিডল ইস্টে বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছে সেইভাবে ইউরোপে যাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকে টিকেটের অবস্থা দেখেন, 60,000 টাকা টিকেট 1,30,000 টাকা দিয়ে করতেছি। কোন একটা এজেন্সিতে আপনি ফাইল দিচ্ছেন, বলতেছে 10 লাখ 15 লাখ টাকা। যখন ভিসা হয়ে যাচ্ছে তখন তারা হিমশিম খাচ্ছে ফ্লাইট দিতে। কেন? এই যে ফ্লাইটে বেড়ে গেছে 60,000 টাকা, আপনার ইউরো রেট বেড়ে গেছে 110 টাকা থেকে 140 টাকা, আপনি কই যাবেন? কিছু তো করার নেই। তো দুই পক্ষই আমরা সমস্যার মধ্যে পড়তেছি। এটার পিছনে যে কারণটা আমরা বেশি দেখতেছি, আমরা এজেন্সিরা বলেন, শুধু আমি না, বাংলাদেশে যত এজেন্সি আছে প্রত্যেকটা এজেন্সির একই কথা, প্রত্যেকটা ক্লায়েন্টের একই কথা, প্রত্যেকটা ক্যান্ডিডেটের একই কথা। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি আমাদের জিনিসগুলো শিথিল করে, তাহলে আমরা খুব কম খরচে, আজকে 3 লাখ 4 লাখ টাকায় আমরা ইউরোপ যাব। 3 লাখ 4 লাখ টাকা আমরা ইউরোপ যেতে পারবো। নেপালি এবং ইন্ডিয়ানদের মতো
যদি বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করে। আমাদের কাছে অপরচুনিটি আছে। এই মুহূর্তে প্রত্যেকটা এজেন্সির কাছে 500-1000 করে ডিমান্ড লেটার আছে, নিয়ে বসে আছে, প্রসেস করা সাহস পায় না। কারণ কোন টাকা ইনভেস্ট করে বসবে, পরে লস খাইলে তো একদম শেষ, জমি বিক্রি করে টাকা দিতে হবে। কেন? অ্যাপয়েন্টমেন্ট নাই। আর আমাদের ক্লায়েন্টগুলো এরকম হয়ে গেছে, আজকে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট বলেন, ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট বলেন, এক একটা অ্যাপয়েন্টমেন্ট 50,000-1.5 লাখ টাকা লাগে। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি আমি রিয়েল ভিসা না পাই কোনো কারণে, অথবা অ্যাপয়েন্টমেন্ট আমি নিতে পারলাম না নির্দিষ্ট টাইমের ভিতরে, এই যে টাকাগুলো লস হচ্ছে, এই ব্ল্যাকের টিকিটগুলো ব্ল্যাকে যদি অ্যাপয়েন্টমেন্টগুলো বন্ধ করে প্রতি মাসে নির্দিষ্ট টাইমে ডেট ছেড়ে যদি মানুষকে জমা করার সুব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে আসতো। এই নেপালে এরকম আছে, আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 53 দিন হয়ে আছে, এখন পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে ফাইল জমা দিতে পারেনি। 53 দিন হয়ে আছে, তার 4 মাস লাগবে এখানে বসে থাকতে হবে ভিসার জন্য। কোন দিকে যাবে বলেন? এটা একমাত্র হচ্ছে আমাদের অসচেতনতা, আমাদের ইউরোপ থেকে ভেগে যাওয়া, আমাদের কোম্পানিতে কাজের অভিজ্ঞতা না থাকা, আর হচ্ছে ওইখান থেকে আমাদের বাংলাদেশ সরকারের যে টিকেটিং সিস্টেম, আমাদের বাংলাদেশ সরকারের যে বিএবিটি সিস্টেম, এই সমস্যাগুলো হওয়ার কারণে আমরা আজকে এই বিপাকে পড়ে গেছি। সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার আসলে অনেক কথা বলার ছিল, যেগুলো সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না। শুধু একটা কথাই বলবো, যারা এই নেপালের মাটিতে আসছেন, যারা দুবাই থেকে জমা করতেছেন, কাতার থেকে, সৌদি আরব থেকে, এক ধাঁচে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশ থেকে, মিডল ইস্ট থেকে মানুষ ইউরোপে স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতেছে, এবং প্রচুর লোক যাচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন। ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুশৃঙ্খল ভাবে এই দেশের, এই যে একটা দেশে আসছি, এই দেশে আমাদের কোন রকম সুনাম নষ্ট না করে, কেউ যেন বলতে পারে যে বাঙালিরা খারাপ, আমাদের সাথে খারাপ আচরণ করছে, কেউ যেন আমাদেরকে ডান্স বারে গিয়ে খুঁজে না পায়। আমাদের যেন এরকম হয়, সবাই যেন মনে করে যে না, এরা মুসলিম, হ্যাঁ এরা পাওয়ারফুল, এরা মুসলিম, এদের কমিটমেন্ট ঠিক আছে, আমাদের ধর্ম এবং কর্মকে ঠিক রেখে যেন আমরা এখান থেকে আমাদের ইউরোপের কাজগুলো সম্পন্ন করে দেশে ফিরে যেতে পারি। আর ইন্ডিয়াতে যারা আছে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি অনুরোধ, ইন্ডিয়া থেকে যাদের শুরুতে ভিসা হয়ে যাচ্ছে, তারা ফ্লাই করে চলে যাওয়ার পরে যারা ভেগে যাই আমরা, হ্যাঁ তাদের কাছে অনুরোধ যে ভেগে না গেলে আমাদের পরবর্তী ভাইরা কিন্তু অপরচুনিটি নিতে পারবে। একটা কোম্পানিতে 20 জন লোক যখন কাজ করে, ওরা বলে যে আরো 20 জন দেও, আর যখন 20 জন যাওয়ার পরে ভেগে যায়, তখন বলে যে বাঙালি আর লাগবে না, আমার শিক্ষা হয়ে গেছে। বাস্তব কথা। তো এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের, যারা আছেন, যারা আসতেছে, তাদেরকে সুন্দর করে সুযোগ দিবেন। আজকে নতুন যে সমস্ত ভাইরা আসছেন, তারা তো অনেক অপরচুনিটি ভোগ করতেছেন, 4-5 হাজার টাকা, 10 হাজার টাকা বাসায় থাকতেছেন, খাচ্ছেন, নামাজ পড়তেছেন, মসজিদ পাচ্ছেন, রোজা রাখতেছেন। অথচ শুরুতে যে ভাইরা আসছে, তাদের এক একজনের প্রতি মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। খুব কষ্ট করছে তারা কষ্ট করে আমাদের জন্য এই অপরচুনিটিটা তৈরি করছে। সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। এখানে বয়স বলে কোনো কিছু নেই, যে একটু অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা কোনো ভাই লজ্জার কোনো কিছু নেই। আমি একটা জিনিস জানি না, আরেকজনকে জিজ্ঞেস করবো, এত লজ্জার কোনো ব্যাপার নেই। সে আমার বাঙালি ভাই, আমাকে অবশ্যই সহযোগিতা করবে। কোন এজেন্সি থেকে আসছে যাদের বেটা, আমরা ভাই সবাই। সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে আমরা যারা আসছি, ধৈর্য ধরে আমাদের প্রসেস করে যাব, ভিসা হোক বা না হোক। ইন্ডিয়াতে এরকম হয়েছে, ভিসা না হওয়ার কারণে সুসাইড করছে। ভাই এসব না করি, কিসের সুসাইড ভাই? আমরা তো লাইফের রিস্ক নিয়ে ইউরোপে যাওয়ার জন্য আসিনি, তাহলে তো আমরা নদীবদ্ধ করতাম। কি বলেন? আমরা বৈধভাবে বাংলাদেশের সুনামকে, বাংলাদেশ সরকারের সুনামকে অক্ষুণ্ণ রেখে ইউরোপ যাওয়ার চেষ্টা করতেছি, অনেক ধৈর্য ধরে কষ্ট করে চেষ্টা করতেছি। একবার না হয় আবার করবো, একবার না হয় আবার করবো, প্রয়োজনে আমার ইউরোপের সরকার আমি বাতিল করে দিলাম, এর জন্য কি আমি মরে যেতে হবে বলেন? সুতরাং এই সমস্ত অহেতুক কোনো উল্টাপাল্টা ডিসিশন নিব না। আর সর্বোপরি দোয়া করবো আল্লাহর কাছে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেক ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহ তাআলা পাল্টাই দিতে পারে দোয়ার মাধ্যমে। সুতরাং সবাই দোয়া করবো। রমজান মাস, সবাই ইফতার করার জন্য আসছেন, অনেক কথা বলে ফেলছি। তো সবাই মিলেমিশে থাকবেন। কোন এজেন্সি থেকে আসছেন ভাই সেটা পরের হিসাব। প্রথমে হচ্ছে আমরা সবাই বাঙালি ভাই, সবাই মিলেমিশে থাকবেন, একজনের উপকার আরেকজন আসবেন, এটাই আপনাদের কাছে কামনা করতেছি। আর সেভ দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি, আমরা আসলে বলতে এজ এ বেসিস কাজ করি। তারপরে আমার কিছু সরাসরি কিছু লোকজন ভাইয়ের আছে যারা আমাদের কাছে এমন ভাবে আসছে বিশ্বস্ততার কারণে যে ভাই আমাকে পাঠাইতে হবে, এরকম আছে। অনেক নজরে আছে যেগুলো না বলি, বললে মানে হয়ে যায় যে নিজের ফুটানো হয়ে যায় আর কি। তো এই জন্য এগুলো না বলি। এই জন্য চাচ্ছি যে সেভ দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি আলহামদুলিল্লাহ আজ অবধি কেউ বলতে পারবে না কোনো ফেক কাজ করছে, কোনো উল্টাপাল্টা কাজ করছে। চোখ বন্ধ করে ইনশাআল্লাহ ভরসা রাখতে পারে, চোখ বন্ধ করে ইনশাআল্লাহ। কারণ এখানে ব্যবসায় বড় কোনো কিছু না। হ্যাঁ, এখানে সবাই কবরে যাইতে হবে, এই ভয় সবারই আছে। ইউরোপের ব্যবসা করার
জন্য আগে অনেক বাটপারি করতে মানুষ, কিন্তু এখন যারা একদম লিগ্যাল 100% অথেন্টিক কাজ করে তারাই মার্কেটে টিকে আছে, বাকি ওগুলো নাই। যারা ওইগুলো করতো ওইগুলো করোনার মধ্যেই মরে গেছে ভাই, ম্যাক্সিমাম শেষ। তারপরে দুই একটা যেগুলো উল্টা পাল্টা করে এগুলো শিক্ষা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, যারা বাংলাদেশে আছেন, নেপালে আসবেন, যারা আপনাদের বড় ভাইরা আছে, সিনিয়ররা আছে, তারা সবাই হেল্প করবে, এবং আপনারা যারা আছেন সবাই সবাইকে হেল্প করবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ইফতার মাহফিলে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।